আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালোই আছো সবাই। আমরা কিছুদিন আগে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট উদযাপন করলাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি সেই ঘটনা যেটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে ঘোষিত হয়ে থাকে। নিশ্চয়ই তোমাদের জানা আছে, দ্য রিভল্ট অফ 1857 বা সিপাহী বিদ্রোহ যাকে বলা হয়, সেই 1857 সালের সেই মহাবিদ্রোহকে কিন্তু অনেকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। এমনকি ঊনবিংশ শতাব্দীর এটি একটি অত্যন্ত বৃহত্তম আন্দোলন, যা সেই তথাকথিত যত গোড়া চিন্তাধারাদের নির্মূল করার জন্য এই একটি আন্দোলন সংগঠিত হয়েছিল। আমরা প্রথমেই যে বিষয়টা দেখে নেব, একটি আন্দোলন সংগঠিত হওয়ার পেছনে তার যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমরা একটু দেখে নিই। যেমন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কতগুলো নীতি বা পদ্ধতি, যেসব নিয়মকানুন চালু হয়েছিল, সেগুলোর প্রভাব এই 1857 বিদ্রোহকে কিভাবে আরো ত্বরান্বিত করেছে। কেন এই বিদ্রোহটি এতটা প্রভাবশালী হতে পেরেছিল? আমরা যদি প্রথমেই দেখি, ব্রিটিশদের এখানে আগমনের মূল যে দুটো উদ্দেশ্য ছিল, হ্যাঁ অবশ্যই প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা বিজনেস অর্গানাইজেশন হিসাবে যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু ধীরে ধীরে তাদের চিন্তাধারা পরিবর্তিত হয়। আমরা বিগত অধ্যায়গুলিতে আলোচনায় দেখেছি। আরও একটি বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে, তাদের রেগুলার ফ্লো অফ ইনকাম বা নিশ্চিত আয় রোজগারের জন্য, বাৎসরিক রাজস্ব হিসাবে নিশ্চিত আয় রোজগারের জন্য তারা অনেকগুলো পদ্ধতি অবলম্বন করেছিলেন। পাশাপাশি তারা চেয়েছিলেন এদেশ থেকেই তাদের যে প্রয়োজনীয় কাঁচামাল, যেসব দ্রব্যাদি তারা ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করবেন, সেগুলো এদেশের কৃষকদের দ্বারাই উৎপাদনের বন্দোবস্ত তারা করেছিলেন। পাশাপাশি তারা প্রথম দিকে যেমন যুদ্ধের দ্বারা বিভিন্ন অঞ্চল দখলের প্রচেষ্টায় রত ছিলেন, পরবর্তী সময়ে তাদের কিন্তু সেই চিন্তাধারা থেকে কিছুটা সরে এসে বিভিন্ন দুরভিসন্ধিমূলক তারা আইন বা নীতি যাই বলো এগুলো প্রচলন করেন। তা করতেই পারেন, তাদের পার্লামেন্ট, তাদের শাসন ব্যবস্থা, তারা যেমনভাবে ইচ্ছে সেমনভাবেই দেশটা চালিয়েছিলেন। আমরা যদি এখানে প্রথমে ধরি, যেমন অধীনতামূলক মিত্রতা, ইংরেজিতে যাকে বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্স, মিত্রতা, তা আবার অধীনতামূলক। এটা কেমন? হ্যাঁ নিশ্চয়ই, মানে এখানে ব্রিটিশরাই হবেন শাসনকর্তার, শাসনতন্ত্রের মূল হর্তাকর্তা। প্রকৃত যিনি শাসক, আসলে তিনি শাসন করবেন না। মানে দেশীয় যিনি শাসক, নবাব হন, রাজা হন, বিভিন্ন প্রভিন্সিয়াল রিজিয়নগুলোর বিভিন্ন আঞ্চলিক যে নবাবরা রয়েছিলেন বা রাজারা রয়েছিলেন, তারা শুধু নামমাত্র শাসক হবেন, মূল শাসন ক্ষমতার অধিকারী হবেন ব্রিটিশরা। রাজস্ব আদায়ের বিষয়গুলো সম্পূর্ণ থাকবে তাদের হাতে। এখানে রাজার সৈন্যবাহিনী বলতে নিজস্ব কিছুই থাকবে না, সবকিছুই পরিচালিত হবে ব্রিটিশদের দ্বারা। তো সেই অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা বিভিন্ন অঞ্চল তারা দখল করতে সমর্থ হয়েছিলেন, যেগুলো তোমরা বিগত অধ্যায়গুলিতে দেখেছো। আরও একটি নীতি তারা যেটা অবলম্বন করেছিলেন, সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। অনেক ক্ষেত্রে তারা একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখেছো, সার্ভে বিষয়টাকে বা জরিপ করা যেটাকে, এটাকে কিন্তু ব্রিটিশরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছিলেন। সে জমি জরিপ করাই হোক, বন সম্পর্কিত বা জনসংখ্যা সম্পর্কিত, উৎপাদিত ফসল সম্পর্কিত বিভিন্ন রকমের জরিপ তারা করতেন। সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের তারা জরিপের মাধ্যমে তৎকালীন পরিস্থিতিটা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খরূপে বোঝার চেষ্টা করতেন। উদ্দেশ্যটা কি? যাতে নাকি শাসন ব্যবস্থাটাকে আরো আঁকড়ে ধরে রাখা যায়, ভালোভাবে শাসন ব্যবস্থাটা পরিচালনা করা যায়। মূল উদ্দেশ্য কিন্তু এটাই। আচ্ছা, এখানে এই জরিপের কথাটা কেন বলছি দেখো, তারা কিছু কিছু সার্ভে এমন ভাবে করেন, তৎকালীন সময়ে দেখেন যে এমন অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে রাজাদের নিজস্ব সন্তান ছিল না। এই একটা পরিসংখ্যানের ভিত্তিতে তারা একটি নতুন আইন জারি করলেন, যার নাম হলো সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। বিষয়টা কি? বিষয়টা হলো যে কোনো রাজার বা শাসকের যদি নিজস্ব সন্তান না থাকে,
তাহলে দত্তক পুত্র যদি তিনি নেন, তখন কিন্তু সেই পুত্র সেই রাজ্যের উত্তরাধিকারী বলে স্বীকৃত হবে না। এই একটি তারা আইন রচনা তৈরি করে ফেললেন। যেটা বলেছিলাম, তাদের পার্লামেন্ট, তাদের শাসন ব্যবস্থা, তারা যেমনভাবে ইচ্ছে তেমনভাবেই দেশ চালাতে পারবেন। যদিও এই সিস্টেমটা, এ ধরনের কোনো আইন অতীতে ছিল না, কিন্তু তাদের সেই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের যে জিনিসটা বেরিয়ে আসলো যে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নেই, আমরা যদি স্রেফ একটা আইন তৈরি করে দিয়ে অনেকগুলো রাজ্যকে দখল করে নিতে পারি, তাহলে আমাদের যুদ্ধ করে সৈন্য ক্ষয় করার প্রয়োজন কি? নিশ্চয়ই বুঝতে পারছো এখানে। তাহলে এই যে বিষয়গুলো মানুষ কিন্তু সত্যিই বুঝতে পেরেছিল যে এসব সত্যবিলোপ নীতি বলো বা অধীনতামূলক মিত্র নীতি বলো, আরেকটি ছিল সূর্যাস্ত আইন। এটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে একটা নির্দিষ্ট দিনে বাৎসরিক যে রাজস্ব সেটা কিন্তু ব্রিটিশ সরকারের কাছে জমা দিতে হতো। তো সে যদি কোনো রাজ্যের শাসক সেই রাজস্ব জমা দিতে অপারগ হতেন সেই নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে, তাহলেও তার সেই রাজ্য ব্রিটিশদের অধিকারভুক্ত হয়ে যেত নির্দ্বিধায়। তাহলে এই যে বৈষম্যমূলক আইন প্রণয়ন করা এবং তার মাধ্যমে বহু দেশ, বহু রাজ্য, অঞ্চল দখল করা, এগুলোকে মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেয়নি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে মনে রাখতে হবে, রাজস্বের পরিমাণটা কোনো কোনো ক্ষেত্রে এতই বেশি ছিল যে কৃষক থেকে শুরু করে জমিদার বলো, রাজন্যবর্গ বলো, প্রত্যেক শ্রেণীর মানুষরা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কিভাবে? কারণ কৃষকরা ফসল ফলাচ্ছেন, এখন সেই উৎপাদিত ফসলের উপর নির্ভর করবে জমিদাররা কতটা সেখান থেকে কালেকশন করবেন রাজস্ব। কারণ তার একটা পার্সেন্টেজ, তার একটা অংশ চলে যাবে ব্রিটিশ সরকারের নিকট। তাহলে এখন সেই ফসলটা উৎপাদনের উপরে কতটা প্রেসার পড়ছে, যে একজন কৃষকের উপর কতটা চাপ সৃষ্টি হচ্ছে যে জমিদারের দাবি মিটিয়ে দিয়ে উপরন্তুটাও যেটা উপরই হবে সেটা আবার ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়া। নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সমস্যাটা কোথায় সৃষ্টি হচ্ছে। তাহলে একাধারে কি কৃষক বলো, কি জমিদার বলো, রাজন্যবর্গ, প্রত্যেক স্তরের মানুষরাই বিভিন্ন ধরনের এই বৈষম্যমূলক আইনের দ্বারা কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছিল। এখন আমরা দেখব যে কোম্পানি শাসনে নবাবরা কিভাবে ক্ষমতাহীন হয়ে গেলেন। আমরা আলোচনা করছি 1857 সালের মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতটা। একটা মহাবিদ্রোহ হতে গেলে কি সামাজিক পরিপ্রেক্ষিতে সেটা তৈরি হয়েছিল, কি অর্থনৈতিক অবস্থা ছিল, কি রাজনৈতিক কি অবস্থা ছিল, সেই জিনিসটা আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। তাহলে আমরা এখন দেখে নেব যে নবাবরা বা তৎকালীন সময়ের যারা রাজন্যবর্গ ছিলেন কিভাবে ধীরে ধীরে ক্ষমতাচ্যুত হয়ে গেলেন, সেই জিনিসটা আমরা এখন দেখব। এই যে বিষয়টা বলছি যে ক্ষমতাহীন নবাবরা যে ক্ষমতাহীন হতে শুরু করলেন, সেটা কবে নাগাদ শুরু হলো? সেটা শুরু হলো অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই মনে আছে, আমাদের বিগত অধ্যায়গুলিতে আলোচনা করেছিলাম সিরাজউদ্দৌলার বিষয়ে। সিরাজউদ্দৌলা বাংলার নবাব ছিলেন, স্বাধীন চেতা নবাব। তো পরবর্তী সময়ে তিনি পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে যেভাবে তার রাজ্য হারালেন, তার মৃত্যু হলো, এমনভাবে বিভিন্ন অঞ্চলের রাজারা, তাদের নবাবরা তাদের রাজ্য তাদের হারিয়ে গেল, ব্রিটিশদের হাতে চলে গেল। তো এই পর্যায়ে এই কার্যক্রমটা কিন্তু শুরু হয়ে গেছে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকেই। এবং তখন আরেকটা পদ্ধতি সেখানে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ইংরেজ রেসিডেন্ট রাখা। প্রত্যেক রাজসভায় অন্তত একজন করে ইংরেজ রেসিডেন্ট থাকবেন। সেই রেসিডেন্টের উদ্দেশ্যটা কি থাকবে? তার হাতে সকল প্রশাসনিক দায়িত্বভার থাকবে। আর যিনি স্থানীয় শাসক হবেন, রাজা হবেন বা নবাব যিনি হবেন না কেন, আসলে তিনি হবেন মাত্র ঠুটু জগন্নাথ। তার হাতে প্রকৃত কোনো ক্ষমতাই থাকবে না। প্রকৃত শাসন ক্ষমতা থাকবে সেই ইংরেজ রেসিডেন্টের হাতে, যিনি সেই রাজসভায় তখন তার স্থান দখল করতে শুরু করে দিয়েছিলেন। প্রত্যেকটি রাজসভাতেই এভাবে এক একজন করে ইংরেজ রেসিডেন্টকে তাদেরকে প্রতিস্থাপিত করা হলো তাদের হাতে প্রকৃত শাসন ক্ষমতা দিয়ে। এখন দেখো তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে। তখন নিয়ম করা হলো যে রাজা হোক বা নবাব যারই হোক, তার নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। উদ্দেশ্যটা কি? নিজস্ব কোনো সেনাবাহিনী নয়। কেন? উদ্দেশ্যটা হলো সেই রাজাকে বা নবাবকে ক্ষমতাহীন করা। কারণ তাদের যে পূর্ববর্তী অভিজ্ঞতা যেটা দেখা গেছে পলাশীর যুদ্ধের সময়ে, যে রাজার হাতে বা নবাবের হাতে বিশাল পরিমাণ সৈন্য থাকার কারণেই তো ব্রিটিশদের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতায়
মানে ভিড়তে পেরেছিল, তাহলে কি করতে হবে? তাহলে রাজার হাতে নিজস্ব সৈনিক রাখা যাবে না। ঠিক আছে, এখানে সম্পূর্ণ সৈন্য পরিচালনার বিষয়টা থাকবে সেই ইংরেজ রেসিডেন্ট বলো বা ব্রিটিশদের হাতে সেটা থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস, রাজস্ব আদায়ের বিষয়টার ক্ষেত্রেও রাজা হন বা নবাব হন, তার কিন্তু শুধুমাত্র দায়িত্ব থাকবে, মানে কালেকশনের দায়িত্বটা তার থাকবে, তিনি সম্পূর্ণ বিষয়টা পরিচালনা করবেন, এবং সেটা ক্ষমতাটা এসে পড়বে ব্রিটিশ শাসকদের কাছে। মানে রাজস্ব আদায়ের বিষয়েও দায়িত্বহীন ক্ষমতা তারা ভোগ করবেন, আর যারা স্থানীয় নবাব তারা হবেন শুধু ক্ষমতাহীন দায়িত্বের ভাগী। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে মানে তাদের হাতে থাকছে, ব্রিটিশদের হাতে থাকছে ক্ষমতা, এবং আমাদের যারা স্থানীয় শাসক তাদের হাতে থাকছে দায়িত্বের বিষয়টা, কাজকর্মের বিষয়টা, রাজস্ব আদায়ের বিষয়টা। তাহলে এই যে বিষয়গুলো, এই যে পক্ষপাতিত্বমূলক আইনগুলো তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, তাতে একাধারে যেটা বলেছিলাম যে কৃষক থেকে শুরু করে রাজন্যবর্গ, জমিদার, প্রত্যেকে মনে একটা ক্ষোভ মানে তারা পুষছিলেন তারা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধীরে 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 তা একটা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হচ্ছিল। আমরা দেখতে পাই এখানে যেটা বলেছি, যেমন তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা, তোমরা নানা সাহেবের কথা শুনে থাকবে, তিনি যে পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন নানা সাহেব। এই নামগুলো কিন্তু তোমাদের খুব মনে রাখতে হবে। এখানে এখানে আমরা যদি বলি ছোট্ট একটা প্রশ্ন, যে 1857 সালের বিদ্রোহের কয়েকজন নেতার নাম করো বা দলনায়কের নাম করো, তাহলে এখানে কিন্তু অবশ্যই আমরা সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেবের নাম আমরা অবশ্যই করতে পারি। আচ্ছা, তাদের ক্ষেত্রে কি হয়েছিল আমরা একটু দেখে নিই বিষয়টা। সেই যে সত্যবিলোপ নীতি যেটা চালু হয়েছিল, যে শাসকের যদি নিজস্ব সন্তান না থাকে তাহলে দত্তক পুত্র কখনোই সেই রাজ্যের শাসনভার গ্রহণ করতে পারবে না, রাজ্যের শাসক হিসাবে পরিগণিত হবেন না। এই যে আইনটি, এটি ছিল অত্যন্ত পক্ষপাতিত্বমূলক আইন। উদ্দেশ্য সেই দুরভিসন্ধি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাদের কি দুরভিসন্ধি ছিল তার পেছনে, যে নির্দ্বিধায় বিনা যুদ্ধে বিভিন্ন অঞ্চলকে দখল করে নেওয়া। যুদ্ধের প্রয়োজন নেই, আইন তো রয়েছেই, সত্যবিলোপ নীতি রয়েছে। তাহলে বুঝতে পারছো, এখন সেই রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেব তারা যে জিনিসটা দাবি করতে শুরু করলেন, যে তাদেরকে তাদের উত্তরাধিকারদের অবশ্যই সেই রাজ্য শাসনের বা শাসক হিসাবে পরিগণিত করার অধিকার দেওয়া হোক, কিন্তু সেই অধিকারও, সেই দাবিও নাকচ করে দেওয়া হলো। এত প্রভাবশালী যারা সে তৎকালীন সময়ে নেতৃবৃন্দ ছিলেন বা শাসক ছিলেন, রাজন্যবর্গ ছিলেন, তাদের দাবিকে নাকচ করে দেওয়া হতে লাগলো। তাহলে একাধারে দেখো, সেই সত্যবিলোপ নীতি প্রয়োগ করা, রাজস্ব আদায়ের বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা দখল করে নেওয়া, শাসকদের, স্থানীয় শাসকদের, নবাবদের, রাজাদের নিজস্ব কোনো সৈন্যবাহিনী থাকতে পারবে না, এভাবে একাধারে একে একে সমস্ত শাসকদের ক্ষমতাহীন করে দেওয়া হলো। উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণভাবে শাসন ক্ষমতা ব্রিটিশদের করায়ত্ত করা। যাই হোক, কিন্তু পরবর্তী সময়ে যেটা দেখা গেল, পরবর্তী সময়ে কিন্তু আর কোনোভাবেই তারা এভাবে চুপচাপ থাকতে পারলেন না। মানুষ কতদিন সেই অত্যাচার সহ্য করে থাকবে? নিশ্চয়ই প্রতিবাদ করবে, আন্দোলন হবে, বিপ্লব হবে, এবং তার পরিণতি হলো সেই 1857 সালের মহাবিদ্রোহ। আমরা দেখিনি এখন সেখানে আরো কি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই, যে 1801 সালে অযোধ্যাকে সেই আইনের দ্বারা দখল করে নেওয়া হলো, এবং 1856 সালে কুশাসনের অভিযোগে তাকে পুরোপুরি ক্যাপচার করে ফেলা হলো অযোধ্যাকে। কুশাসন বিষয়টা কি আমরা যেটা বলেছি দেখেছি আগে, যেমন অধীনতামূলক মিত্র নীতি বলো বা সত্যবিলোপ নীতি বলো, এসব দ্বারা তো বিভিন্ন রাজ্য দখল করা হয়েছিল। আরো একটি বিষয় এখানে যোগ হচ্ছে, সেটা হলো কুশাসনের অভিযোগ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে যিনি স্থানীয় শাসক রয়েছেন, রাজা রয়েছেন, অযোধ্যার যিনি শাসক রয়েছেন, তিনি নাকি ভালোভাবে দেশ শাসন করতে পারছেন না, তিনি অপারগ তার শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে। তারা নাকি তথ্য সংগ্রহ করেছে যে এর ভিত্তিতে তারা সেই শাসককে ক্ষমতাচ্যুত করতে হবে এবং পুরো অযোধ্যা রাজ্যটি ব্রিটিশদের দখলভুক্ত হবে। তো এভাবে কুশাসনের অভিযোগে দখল করা হলো অযোধ্যা রাজ্যটুকুও। কবে? 1856 সালে। এই ঘটনাগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলোর উপর ছোট প্রশ্ন থাকতে পারে। তো যে জিনিসটা বলছিলাম, যে আসলে যে কুশাসনের অভিযোগ আনা হলো, আসলে কতদূর সত্য ঘটনা? এটা কি সত্যিকার অর্থেই সেখানে কুশাসন চলছিল? তিনি কি অপারগ ছিলেন শাসন ব্যবস্থা পরিচালনা করতে, না আদৌ এটি শুধু একটি অজুহাত যে যে কোনো মূল্যে ভারতীয় বিভিন্ন অঞ্চল
ভারতকে সেই রাজন্য শাসিত মানে রাজ্যগুলিকে তাদেরকে দখলভুক্ত করতে হবে, দখলে নিয়ে আসতে হবে যুদ্ধ ছাড়া। তো এজন্যই এ ধরনের বিভিন্ন আইন প্রণয়নের ব্যবস্থা করা হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, যিনি শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, আমরা দেখেছি ঔরঙ্গজেবের পরবর্তী যে মুঘল সম্রাটদের তাদেরকে বলা হয় লেটার মুঘলস, ঠিক আছে, মানে পরবর্তী সময়ের মুঘল শাসকগণ। কিন্তু তাদের প্রতিও ভারতবাসীর একটা শ্রদ্ধা বা তাদের একটা উচ্চ স্থানে যে বসানোর যে প্রবণতা, তাদেরকে শীর্ষস্থানীয় হিসাবে মেনে নেওয়ার সেই প্রবণতাটা কিন্তু তখনও ছিল। তো দ্বিতীয় বাহাদুর শাহ যতই তিনি দুর্বল হন না কেন তার অর্থনৈতিক সামরিক দিক থেকে, কিন্তু ভারতীয়দের মনে তিনি শ্রদ্ধার আসন ঠিকই করে নিতে পেরেছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার দেখলো যে দ্বিতীয় বাহাদুর শাহই তারা আরেকটি নতুন নীতি শুরু করলেন, সেটা হলো যে দ্বিতীয় বাহাদুর শাহই হবেন শেষ মুঘল সম্রাট। এরপরে মুঘল বংশের আর কাউকে সম্রাট বলে অভিহিত করা হবে না। তাহলে তারা কিভাবে তাদেরকে পরিচিতি দেবেন? তারা হবেন শুধুমাত্র যুবরাজ। আরো একটি বিষয় এখানে মনে রাখতে হবে, তাদের যে মূল রেসিডেন্ট বা যেটা বাসস্থান ছিল, যেখানে তারা থাকতেন মুঘল রাজবংশ, সেই লালকেল্লা, রেড ফোর্ট, সেখান থেকে তাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হলো। মানে উদ্দেশ্য লালকেল্লাকেও ব্রিটিশদের অধিকারভুক্ত করে নেওয়া। তাহলে দ্বিতীয় বাহাদুর শাহের পরবর্তী যারা থাকবেন তারা কিন্তু আর লালকেল্লায় থাকতে পারবেন না, এই বলে আইন প্রণীত হয়ে গেল এবং তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হলো। তাহলে এই যে এতদিনের ঐতিহ্যবাহী লালকেল্লা, সেটাকেও ব্রিটিশরা তাদের দখলে নিয়ে আসলেন। তাহলে এই যে ঘটনাগুলো আমরা শুধু দেখতে পেলাম যে কতগুলো আইনের মাধ্যমে তারা দূরভিসন্ধিমূলক আইন, বলবো আমরা, শুধুমাত্র আইন নয়, দূরভিসন্ধিমূলক আইনের দ্বারা বিভিন্নভাবে তারা বিভিন্ন রাজন্য শাসিত রাজ্য বলো, রাজাদের, নবাবদের বিভিন্নভাবে পর্যদুস্ত করা, তাদের রাজ্য দখল করে নেওয়া, সেই দত্তক বিরোধী আইন বলো বা সেই মুঘল সম্রাটকে অপদস্থ করা বলো বা লালকেল্লাকে দখল করা বলো, অযোধ্যাকে কুশাসনের অভিযোগে দখল করা, এই যে এভাবে কিন্তু সেই বিদ্রোহের একটা পরিপ্রেক্ষিত তৈরি হচ্ছিল। মানুষ, সমস্ত স্তরের মানুষরা কিন্তু বিভিন্নভাবে ক্ষোভে ফুঁসছিলেন। এখন আমরা মূল ঘটনায় যাই, যে বিষয়টা সেটা হলো যে আমরা তো এটার নাম দিয়েছি সিপাহী বিদ্রোহ। তাহলে সিপাহীদের সঙ্গে বা সৈনিক বা সোলজার যাদেরকে বলা হয়, তাদের সঙ্গে কি অনিয়ম হচ্ছিল সেটা আমরা একটু দেখে নিই। যে 1857 সালের সেই বিদ্রোহকে যেহেতু আমরা সিপাহী বিদ্রোহ বলি বা সেপয় মিউটিনি বলা হয়, রিভল্ট অফ 1857 কে, সেখানে সিপাহীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সেটা আমরা একটু দেখে নিই। সেনাবাহিনীদের উপর কি অবস্থা ছিল, সেনাবাহিনী ও কৃষকদের মূলত, ঠিক আছে, সেনাবাহিনী ও কৃষকরা কিভাবে এ সকল আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। প্রথমত যদি আমরা দেখতে হয় তাহলে দেখব যে অত্যন্ত নিম্নমানের বাসস্থান, খাদ্য ও পারিশ্রমিক, একই সৈন্যবাহিনীতে ব্রিটিশ সৈনিকরা রয়েছেন, ভারতীয় সৈনিকরা রয়েছেন, একই ডিউটি পালন করছেন, কিন্তু সেখানেও বৈষম্য দেখা দিল। দীর্ঘদিন যাবৎ, এটা একদিন দুদিনের বিষয় নয়, দীর্ঘদিন যাবৎ ভারতীয় সৈনিকদের অত্যন্ত নিম্নমানের খাদ্য পরিবেশন করা হতো, অত্যন্ত নিম্নমানের জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হতো, যেখানে মানুষ বাস করতে পারে না, ভীষণ নোংরা, এমন জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হতো। পারিশ্রমিক অনেকটাই পার্থক্য ছিল ব্রিটিশ সৈনিকদের সঙ্গে। ভারতীয় সৈনিকদের অত্যন্ত কম পারিশ্রমিক দেওয়া হতো, তাদের বেতন ছিল অত্যন্ত কম ব্রিটিশ সৈনিকদের তুলনায়। তার বিপরীতে ব্রিটিশ সৈনিকদের এ ক্লাস অ্যাকোমোডেশন, খুব ভালো থাকা খাওয়ার ব্যবস্থা, তাদের উচ্চ মানের বেতন। তো এই যে বৈষম্য, একই সঙ্গে চাকরি করছেন, একই ডিউটি পালন করছেন, কিন্তু বেতনের ক্ষেত্রে, থাকা খাওয়ার ক্ষেত্রে বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছিল। তাহলে সৈনিকদের মনে কি ক্ষোভ জন্মবে না? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একই ডিউটি করার পরও এতদিন ধরে, দীর্ঘদিন যাবৎ যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছিল, তাতে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু তার একটা প্রভাব থাকবেই। আরো একটি বিষয়,
যেটা, সেটা হলো গিয়ে 1824 সালে বার্মার সাথে যুদ্ধ। এই যে ঘটনাটা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কেন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি আমরা? বিষয়টা হলো, তখন ভারতীয়দের মধ্যে, ভারতীয় সৈনিকদের মধ্যে অনেকের মধ্যে এই ধারণাটা ছিল যে সমুদ্র অতিক্রম করে যুদ্ধ করতে যাওয়াটা তাদের ধর্মান্তরিত বা জাত যাওয়ার সামিল। তৎকালীন সময়ে একটা সামাজিক পরিপ্রেক্ষিত এমনটাই ছিল যে এ সকল বিষয়গুলো মানুষ সেভাবে মানে সংস্কার মূলক চিন্তাধারা, যে উন্নত ধরনের চিন্তাধারা, সেটা ছিল না। তো তারা ভাবতেন তৎকালীন সময় একটা সামাজিক ব্যবস্থায় মানে ব্যবস্থাটা ছিল যে, বা চিন্তাধারাটা ছিল যে সমুদ্র অতিক্রম করে সার্ভিস করতে যাওয়া মানে হচ্ছে তার জাত যাওয়া বা ধর্মান্তরিত হওয়া, এই ধরনের একটা বিষয়। তো যাই হোক, যখন বার্মার সঙ্গে যুদ্ধ করতে যেতে হলো তাদের, তখন যেহেতু সমুদ্র পার হয়ে যেতে হবে যুদ্ধ করার জন্য, তখন কিন্তু তারা অনেকেই সেখানে রাজি হননি। পরবর্তী সময়ে এই সমুদ্র পার হয়ে যুদ্ধ করতে যাওয়ার বিষয়টি কিন্তু একটি আইনে পরিণত করা হলো, যেটা ভারতীয় অনেক সৈনিকরাই মানতে রাজি হননি, এবং এর জন্য তাদের কিন্তু অনেকটাই শাস্তি পেতে হয়েছিল, অনেকের চাকরিচ্যুতি হয়েছিল। তো এই যে বিষয়গুলো, তৎকালীন সময় আরো কয়েকটা বিষয় রয়েছে, যেমন বলতে গেলে আমরা সতীদাহ প্রথা রোধ যে আইন করা হয়েছিল, বা যে বিভিন্ন ধরনের যেসব সামাজিক কুসংস্কারগুলোকে দূর করার জন্য যে আইন তৈরি করা হয়েছিল, সেগুলোকে কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অনেকেই সেভাবে ভালো চোখে দেখেননি। বা যে ইংরেজি শিক্ষার বিস্তার বলো, বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার বিষয়গুলো, এগুলোকেও কিন্তু কৃষকরা বলো, শ্রমিকরা বলো, সকল স্তরের মানুষরা, শুধুমাত্র কিছু ধরনের উন্নত চিন্তাশীল মানুষরা ছাড়া সাধারণ স্তরের মানুষরা কিন্তু জিনিসগুলিকে সেভাবে ভালো চোখে দেখেননি। তাহলে এই যে আইনগুলো, এই যে সমুদ্র পার হয়ে যুদ্ধ করতে যেতে হবে, এটা আইন করে দেওয়া হলো প্রত্যেক সৈনিকের জন্য জীবনে একটা সময়ে, যে সমুদ্র পার হয়ে তাদেরকে যুদ্ধ করতে যেতে হবে। অথবা যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের কুসংস্কার বিরোধী যে আইনগুলো হয়েছিল, সেটা বলো সতীদাহ প্রথা বিরোধী আইন, বা বিধবা বিবাহ প্রবর্তক আইন বলো, বা সেই ধর্মান্তরীকরণ বিষয়গুলো, এই যে বিষয়গুলোকে কিন্তু সাধারণ মানুষরা সঠিক চোখে মানে প্রকৃতপক্ষে তারা অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেননি। তো এজন্য তারা তাদের বিরুদ্ধে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের ক্ষোভ কিন্তু সৃষ্টি হচ্ছিল সমাজের মধ্যে। যদিও এসব অবশ্যই এদের ভালো দিক রয়েছে, পরবর্তী সময় সেটা আমরা দেখেছি, কিন্তু তৎকালীন সময়ে কিন্তু কোনোভাবেই তারা জিনিসটাকে মেনে নিতে পারেননি। আরো একটি বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, যে সামরিক বাহিনীতে যারা ছিলেন তাদের জন্য যে এই বিশেষ আইনটি করা হলো, যে একটা সময়ে সার্ভিস পিরিয়ডে তাদের চাকরি করাকালীন সময়ে, একটা নির্দিষ্ট সময়ে তাদের কিন্তু সেই সমুদ্র পার হয়ে তাদের মানে কিছুদিনের জন্য হলো তাদের সার্ভিস করতে যেতে হবে, তাদের সেখানে যুদ্ধ করতে যেতে হবে। তাহলে এই যে একটা আইন জোরপূর্বক তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যেটা অনেক সৈনিকই কিন্তু মানতে রাজি ছিলেন না। তাহলে বুঝতে পারছো, এভাবে বিভিন্ন ধরনের তাদের নীতি বিরুদ্ধ বা তৎকালীন সমাজের প্রচলিত সংস্কারের বিরুদ্ধে যেসব আইনগুলি তৈরি হয়েছিল বা জোরপূর্বক এগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা বলতে পারি, সেগুলোকে কিন্তু মানুষরা সঠিকভাবে গ্রহণ করেননি, এবং স্বাভাবিকভাবেই তাদের মনে ব্রিটিশদের প্রতি একটা বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল। এখন আমরা দেখব যে বিভিন্ন সময়ে যে আইনগুলো তৈরি হয়েছে তার প্রভাবটা কিভাবে হয়েছিল, এবং সেটা কিভাবে একটা গণবিদ্রোহে রূপান্তরিত হয়। আসলে যেটা বলতে হবে আমাদের, যে এই যে আমরা বলছি সিপাহী বিদ্রোহ, এটাকে কিন্তু শুধু সিপাহী বিদ্রোহ মধ্যে আখ্যা দেওয়া ঠিক নয়, কারণ সমাজের সর্বস্তরের মানুষ এটা সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেটা কৃষক বলো বা শ্রমিক, অন্যান্য ধরনের মানুষরা, ঠিক আছে, বিভিন্ন জাতি ধর্ম বর্ণগোষ্ঠীর লোকেরা তার সঙ্গে জড়িত হয়েছিলেন, যার ফলে এটাকে একটা গণবিদ্রোহকে বিদ্রোহ হিসাবে এটাকে আমরা বলতে পারি, গণবিদ্রোহ হিসাবে এটা রূপান্তরিত হয়েছিল আমরা বলতে পারি। তাহলে যে জিনিসগুলো আমরা এখন দেখব, কিভাবে সেই বিদ্রোহ গণবিদ্রোহে রূপান্তরিত হলো এবং তার বিস্তার কিভাবে হতে লাগলো, সেই জিনিসটা আমরা এখন দেখি। আসলে যেহেতু এখানে সিপাহীরা মূলত বিভিন্নভাবে সাফার করছিলেন, বা তারা বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আইনের দ্বারা, সেটা তাদের স্বল্প মজুরি বলো বা বাসস্থানের বিষয় বলো বা তাদের খাদ্য সরবরাহের বিষয় বলো, তার সঙ্গে পাশাপাশি যে বিভিন্ন আইনগুলো
তাদের সঙ্গে যুক্ত হয়েছিল, এর জন্য তাদের মনে বিশেষত ক্ষোভ ছিল। এখন আমরা দেখে নিই কিভাবে সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ পরিণত হলো গণবিদ্রোহে। গণবিদ্রোহ কিভাবে এটা হলো সেটা আমরা দেখে নিই। দেখো, কোনো একটা বিদ্রোহ হতে গেলে সেখানে কি লাগবে? সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সংযোগ। ওকে, জনসংযোগ, এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জনসংযোগ এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংগঠন, সংগঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে। পরবর্তী পর্যায়ে যেটা দেখা গেছে যে এটা 1857 সালের মে মাসের উত্তর ভারতে মূলত এই বিদ্রোহটি শুরু হয়। আমরা বলবো যে উত্তর ভারতে প্রথমত মে মাসে 1857 সালের মে মাসে উত্তর ভারতে প্রথম এই বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। আস্তে আস্তে এটা ভারতের বিভিন্ন অঞ্চলে তা সম্প্রসারিত হতে থাকে। তো সেটা কিভাবে হলো আমরা একটু দেখি। প্রথমত ব্যারাকপুরের সেনা ছাউনিতে কিছু সৈনিকরা তাদের যে বেতন বলো বা তাদের সঙ্গে যে দুর্ব্যবহার বলো তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করতে শুরু করলেন তারা সেই ব্যারাকপুরের সেনা ছাউনিতে, এবং সেটা আস্তে আস্তে আরো বৃহত্তর পর্যায়ে আরো বহু সংখ্যক সৈনিকের মধ্যে সেটা প্রভাবিত হতে শুরু করলো। ঠিক আছে, এখন সেটা ব্যারাকপুর থেকে মিরাট, দিল্লি, আস্তে 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 বিভিন্ন অঞ্চলে সেটা ছড়িয়ে পড়তে শুরু করলো। 1857 সালের 29 মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। মঙ্গল পাণ্ডে, নিশ্চয়ই নামটা তোমরা শুনে থাকবে। সেই মঙ্গল পাণ্ডে একজন ভারতীয় সৈনিক, ব্রিটিশ সেনাবাহিনীতে তিনি চাকরিরত ছিলেন। একজন সামরিক অফিসারের সঙ্গে তার যে দ্বন্দ্ব উপস্থিত হয়, তাকে মারতে যাওয়ার অপরাধে তার ফাঁসি হলো। সেই মঙ্গল পাণ্ডে, আমরা এখানে বলতে পারবো একজন সেই স্বদেশপ্রেমী, সেই ভারতীয় সৈনিক যে ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করে যেহেতু একজন ব্রিটিশ সামরিক অফিসারকে আক্রমণ করতে গিয়েছিল, তার প্রতিবাদে তার শাস্তি হিসেবে তার ফাঁসি হলো। সেই 29শে মার্চ মঙ্গল পাণ্ডের ফাঁসি হলো। মঙ্গল পাণ্ডের ফাঁসি, এই বিষয়টি এখানে তোমাদের একটি ছোট প্রশ্ন হিসেবে থাকতে পারে যে মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সৈন্যদের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিল। সৈনিকরা কিন্তু বিষয়টিকে চুপচাপ বসে থাকলেন না। তারা এই বিষয়টিকে আরো বৃহত্তর রূপে মানে গণবিদ্রোহে রূপান্তরিত করার জন্য প্রতিজ্ঞা করলেন। এখন আমরা দেখে নিই সেই ঘটনাগুলো কিভাবে আরো ছড়িয়ে পড়তে শুরু করলো। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমরা বলবো সেটা হলো 1857 সালের 9 মে মিরাটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো। মিরাটের সেনা ছাউনিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো। সেটা কি? সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল নিয়ে। এনফিল্ড রাইফেল সম্পর্কিত ঘটনা, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ব্রিটিশরা সবসময় উন্নত মানের অস্ত্রশস্ত্র এখানে আনতেন ভারতীয় শাসকদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তো ওই সময় 1857 সালে একটি নতুন ধরনের রাইফেল এখানে আনা হয়, যেটার নাম ছিল এনফিল্ড রাইফেল। সেই এনফিল্ড রাইফেলের কার্তুজ যেটা ছিল সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ে বা যেভাবে হোক সেটাকে বন্দুকে পুড়তে হতো। এটা একটা নতুন ধরনের উন্নত মানের রাইফেল ছিল। তো যাই হোক, যে কোনোভাবে একটা গুজব হোক বা সত্য ঘটনাই হোক, যেটাই হোক, এটা ছড়িয়ে পড়লো যে সেই কার্তুজকে মানে পিচ্ছিলকৃত করার জন্য তার মধ্যে নাকি গরু এবং শূকরের চর্বি মিশ্রিত রয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেনা ছাউনিতে যেন আগুন ধরে গেল। সিপাহীরা কোনোভাবেই এই বিষয়টিকে মেনে নিতে পারলেন না। তাদের মধ্যে অনেকেই সেই এনফিল্ড রাইফেল নিয়ে প্যারেড করতে যেতে অসম্মত হলেন। তারা বললেন যে কোনো অবস্থাতেই আমরা সেই রাইফেল নিয়ে আমরা প্যারেড করতে যাব না বা যুদ্ধে যাব না।
এবং তার প্রতিক্রিয়া হিসেবে বা তার শাস্তিস্বরূপ অনেক সৈন্যদেরকে কিন্তু শাস্তি পেতে হয়েছিল, চরম শাস্তি পেতে হয়েছিল, অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, এমনকি 10 বছরের সশ্রম কারাদণ্ডও তাদেরকে দেওয়া হয়েছিল। আসলে উদ্দেশ্যটা কি? সেই অনেক আগে থেকেই তাদের সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, নিশ্চয়ই তোমরা শুনে থাকবে কথাটা, মানে বিভাজনের নীতি, বিভাজন সৃষ্টি করার মাধ্যমে সৈনিকদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি করা। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের সৈনিকরাই সেখানে ছিলেন, তাহলে তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করা, যাতে তারা নিজেদের থেকেই দুর্বল হয়ে পড়ে, এই খবরটি ছড়িয়ে দিয়ে এটাই ছিল উদ্দেশ্য। তো যাই হোক, যখন অনেক সৈন্যরা সেই এনফিল্ড রাইফেল নিয়ে তারা কুচকাওয়াজে যেতে বা যুদ্ধে যেতে অপারগ ছিলেন বা অস্বীকার করেছিলেন, তারা কোনো অবস্থাতেই তা নিয়ে যেতে প্রস্তুত ছিলেন না, তখন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। এদেরকে অনেককেই চাকরি থেকে বরখাস্ত করা হলো, তারপর অনেকের 10 বছরের সশ্রম কারাদণ্ড হলো। তো এভাবে আস্তে 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 ভারতীয় সৈনিকদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হচ্ছিল, তা একটি বারুদ স্তূপে আগুন দেওয়ার মতো কাজ করলো সেই এনফিল্ড রাইফেলের ঘটনাটি। এটা তোমাদের মনে রাখতে হবে। ঘটনাটি কবে শুরু হয়েছিল? 1857 সালের 9ই মে মিরাটে। এই ঘটনাটি মনে রাখতে হবে যে এনফিল্ড রাইফেল সম্পর্কিত ঘটনাটি কিন্তু 9ই মে 1857 সালের মিরাটের সেনা ছাউনিতে সেটি শুরু হয়েছিল। তো সেখানে প্রায় 85 জন, এই ঘটনাটা তোমাদের মনে রাখতে হবে যে 85 জন সৈনিককে, ভারতীয় সৈনিককে কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের চাকরিচ্যুত করা হয়, তাদের 10 বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হয়। তো যাই হোক, সৈনিকরা কিন্তু চুপ থাকলো না, তারা কিন্তু জিনিসটিকে মেনে নিল না। পরবর্তী দিন 10ই মে তারা প্রবল বিক্রমে বিভিন্ন সেনা ছাউনিতে আক্রমণ করলো। তারা 10ই মে 1857 সালের 10ই মে সেনাবাহিনীরা প্রবল বিক্রমে বিভিন্ন ব্রিটিশ সেনা ছাউনিতে আক্রমণ করতে শুরু করলো। সেই ব্রিটিশ সৈনিকদের হত্যা করা, অফিসারদের হত্যা করা, আগুন লাগিয়ে দেওয়া, অস্ত্রশস্ত্র লুণ্ঠন করা, কেড়ে নেওয়া, এইভাবে তারা কিন্তু একদম যেন লাগামহীনভাবে বিদ্রোহ শুরু হয়ে গেল। আমরা বলতে পারি সেই 10ই মে কিন্তু ঘটনাটা শুরু হয়ে গেল। এভাবে ভারতীয় সৈনিকদের আর কোনোভাবেই আটকে রাখার ব্যবস্থা করা গেল না। প্রবল বিক্রমে তারা বিভিন্ন ব্রিটিশ অফিসার বলো, সৈনিক বলো, তাদেরকে হত্যা করতে শুরু করলেন, তাদের অস্ত্রশস্ত্র লুণ্ঠন করতে, কেড়ে নিতে শুরু করলেন এবং বিভিন্ন সেনা ছাউনিতে আগুন ধরিয়ে দিতে শুরু করলেন। এভাবে 1857 সালের বিদ্রোহ চরম আকার ধারণ করতে শুরু করলো। এখন আমরা যে বিষয়টি দেখব যে তারা এর পরবর্তী সময়ে, মানে 11ই মে দিল্লিতে, দেখো ঘটনাটা শুরু হয়েছিল ব্যারাকপুরে, তো ব্যারাকপুর থেকে মিরাট, মিরাট থেকে দিল্লি, এভাবে আস্তে 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 ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে লাগলো। তো 10ই মে দিল্লির উদ্দেশ্যে দিল্লিতে সেই আক্রমণ সংঘটিত হলো, দিল্লিতে সেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল। সেখানে সেনাবাহিনীরা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষিত করে বা তাদের সর্বাধিনায়ক হিসেবে ঘোষিত করে তারা তার থেকে একটা কর্মপ্রক্রিয়া বা পরবর্তী যে প্ল্যানিং বলো, সেটাকে নির্ধারিত করার জন্য তাকেই তাদের সর্বাধিনায়ক হিসেবে স্বীকৃত করলেন এবং এমনভাবেই সেই ব্যারাকপুর থেকে শুরু করে মিরাট হয়ে দিল্লিতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে শুরু করলো। তো যাই হোক, এরপরে আরো বিভিন্ন ধরনের, আরো বিভিন্ন অঞ্চলে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়তে শুরু করলো। আমরা দেখে নিই সেই বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়লো এখানে এবং কারা কারা সেই বিদ্রোহের মূল নায়ক ছিলেন, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন আমরা দেখি প্রথমেই, যেমন নানা সাহেব যিনি ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র, তাকে তোমরা যে নিশ্চয়ই জানো, সেই ডক্ট্রিন অফ ল্যাপস, ঠিক আছে না, যে দত্তক বিরোধী যে আইন, যে দত্তক পুত্র হলে পরবর্তী মানে রাজার সন্তান হিসাবে তিনি কিন্তু সেই রাজ্যভার পাবেন না বা শাসক হিসাবে তাকে পরিগণিত করা হবেন না। তো সেই ক্ষোভটা তো তার মধ্যে ছিলই নানা সাহেবের মধ্যে। নানা সাহেব সেখানে কি করলেন, নানা সাহেব কানপুরে ব্রিটিশদের উচ্ছেদের জন্য তিনি পরিমরিভাবে সেখানে তৈরি হলেন। সেখানে মারাত্মকভাবে বিদ্রোহ শুরু হয়ে গেল কানপুরে। নানা সাহেব সেখানে বিদ্রোহ শুরু করলেন। তারপর সেখানে
নিজেকে তিনি পেশোয়া বলে ঘোষণা করলেন এবং পরবর্তী সময়ে বিরজেস কাদের, এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, যিনি বিরজেস কাদের, যিনি ছিলেন লখনৌয়ের নির্বাসনপ্রাপ্ত নবাবের পুত্র। ঠিক আছে, লখনৌয়ের নির্বাসনপ্রাপ্ত। তোমরা নিশ্চয়ই মনে আছে যে বিভিন্ন ধরনের শাসকদের তারা অপদস্থ করে বা ক্ষমতাচ্যুত করে তারা নির্বাসনে পাঠাতেন, আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছি। তো লখনৌয়ের নির্বাসনপ্রাপ্ত নবাবের পুত্র ছিলেন সেই বিরজেস কাদের। তিনি সেখানে বিদ্রোহ শুরু করে দিলেন, তার নেতৃত্বে সেখানে বিশাল বিদ্রোহ শুরু হয়ে গেল। পরবর্তী সময়ে বেগম হযরত মহল বিদ্রোহের নেতৃত্ব দিলেন। আরো একজন যিনি বিখ্যাত এই বিদ্রোহের সঙ্গে জড়িত, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তিনিও প্রবল বিক্রমে তার রাজ্য পুনরুদ্ধারের জন্য সৈনিকদের নিয়ে প্রবল বিক্রমে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। তো এভাবে বিভিন্ন অঞ্চলের শাসকেরা প্রবল বিক্রমে প্রচুর সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে, ভারতীয় সৈন্যবাহিনী নিয়ে, তাদের সঙ্গে পাশাপাশি অন্যান্য জনগণ, সাধারণ স্তরের মানুষেরা, কৃষক বলো অন্যান্য শ্রমিক, সবাই, সকল স্তরের মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে তাদের সঙ্গে যোগ দিতে শুরু করলো। এখানে আমাদের আরো দেখতে হবে নানা সাহেবের যিনি প্রধান সেনাপতি ছিলেন তাতিয়া তোপি, তাদের নাম না বললেই না হয়, তাতিয়া তোপি, যিনি ছিলেন নানা সাহেবের সেনাপতি, তিনিও প্রবল বিক্রমে সৈন্যবাহিনী নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এখানে আরো যারা রয়েছেন, যেমন ফৈজাবাদের মৌলভী আবদুল্লাহ শাহ, লখনৌতে ফৈজাবাদের মৌলভী যিনি ছিলেন তিনি ছিলেন আবদুল্লাহ শাহ, লখনৌতে প্রবল বিক্রমে যুদ্ধে অবতীর্ণ হলেন। তারপরে বেরেলির প্রাক্তন সৈনিক বখত খান, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। বেরেলির বখত খান। তারপর বিহারের জমিদার কুনওয়ার সিং, বিহারের জমিদার হিসাবে তিনি ছিলেন, তিনিও বিদ্রোহে অবতীর্ণ হলেন। তাহলে এই যে আমরা যে যাদের বিষয়ে আলোচনা করলাম বা যাদের কথা বলছি, তাদের নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই যে 1857 সালের মহাবিদ্রোহের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দের নাম করো, তাহলে কিন্তু এই নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই বাহাদুর শাহ থেকে শুরু করে নানা সাহেব, তার সেনাপতি তাতিয়া তোপে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই বা বেরেলির বখত খান, কুনওয়ার সিং যিনি বিহারের জমিদার ছিলেন, তারপরে বেগম হযরত মহল, বিরজেস কাদের যিনি ছিলেন লখনৌয়ের নির্বাসনপ্রাপ্ত সেই নবাবের পুত্র, প্রত্যেকের মনে বিভিন্নভাবে যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছিল তার বহিঃপ্রকাশ হলো সেই গণবিদ্রোহ, সেই মহাবিদ্রোহ, এবং যাকে অনেক ভারতীয় ঐতিহাসিকরা বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাহলে কিন্তু তোমাদের এই নামগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যে তারা হচ্ছেন সেই মহাবিদ্রোহের জননায়ক, তারা দেশনায়ক ছিলেন। তাহলে এই নামগুলোকে তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে বিদ্রোহ যেভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়লো, এখন ব্রিটিশ সরকার কি করলো তার বিরুদ্ধে? তারা কি নিশ্চুপ বসেছিল? নিশ্চয়ই না। তারা যেভাবে বিভিন্ন অঞ্চলে তাদের ক্ষমতাভুক্ত করেছিল, তাদের দখলে নিয়ে এসেছিল, এখন তারা কি ভারতীয়দের এই বিদ্রোহের দ্বারা দমিত হয়ে যাবে? নিশ্চয়ই না। তখন তারা কিন্তু সেই কোম্পানি বলো বা ব্রিটিশ সরকার বলো, এখন তার বিরুদ্ধে প্রবল বিক্রমে তারাও কিন্তু বিদ্রোহকে আটকানোর জন্য তারা ঘুরে দাঁড়ালো। কোম্পানি কিভাবে ঘুরে দাঁড়ালো আমরা একটু দেখি। কোম্পানি বলতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি আমরা। কোম্পানি ঘুরে দাঁড়ালো, কোম্পানি ফাইটস ব্যাক। তো যেভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন বিশাল ক্ষমতাশালী নেতৃবৃন্দের দ্বারা, সেটাকে কিভাবে কোম্পানি ফাইট ব্যাক করলো বা তাকে ফিরিয়ে আনার জন্য, তাদের ক্ষমতাকে পুনরুদ্ধারের জন্য যেভাবে লেগেছিল, তারা কি করলো? তার প্রথমেই প্রচুর সংখ্যক ব্রিটিশ সৈন্য আনয়ন করলো। কারণ যে পরিমাণ ভারতীয় সৈনিক এই বিদ্রোহের সঙ্গে যুক্ত হয়েছিল,
তাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে অবশ্যই সৈনিক, ব্রিটিশ সৈনিক, তার সঙ্গে উন্নত মানের অস্ত্রশস্ত্রের প্রয়োজন, এটা তারা উপলব্ধি করতে পেরেছিল এবং স্বাভাবিকভাবেই প্রচুর সংখ্যক ব্রিটিশ সৈনিক তারা এখানে আনয়ন করেছিলেন। পরবর্তী পর্যায়ে সেপ্টেম্বরে 1857 সালের সেপ্টেম্বর মাসে দিল্লি পুনরুদ্ধার করলেন তারা, দিল্লিকে পুনরুদ্ধার করে ফেললেন। এবং তখন দিল্লির সেখানে কে ছিলেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দিল্লিতে হ্যাঁ সেই আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট, তাকে গ্রেপ্তার করে রেঙ্গুনে নির্বাসিত করা হলো। যেখানে এটি একটি অত্যন্ত বিপর্যয়মূলক ঘটনা ভারতীয়দের জন্য যে দ্বিতীয় বাহাদুর শাহ গ্রেপ্তার করে ও রেঙ্গুনে নির্বাসিত করা হলো। রেঙ্গুনে নির্বাসিত করা হয় তাকে, এবং সেখানে তিনি 1862 সালে তার মৃত্যু হয়। সেই মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ 1862 সালে রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় তার মৃত্যু হয়। এবং পরবর্তী সময়ে আরো 2 বছর যাবৎ 1857 থেকে 58-59 পর্যন্ত বিদ্রোহ চলতে থাকে, যদিও অনেকটাকেই তারা কন্ট্রোল করে নিয়ে এসেছিল এবং বিভিন্ন ধরনের তারা পদ্ধতি, নব পদ্ধতি তারা অবলম্বন করতে শুরু করেছিল যেভাবে বিদ্রোহটাকে কন্ট্রোল করা যায়। এখন যখন বিদ্রোহ শেষ হলো তখন তারা কতগুলো স্ট্র্যাটেজি বলতে পারি আমরা, বা কর্মপদ্ধতি বা নিয়ম তারা পরিবর্তন করলো, যার মাধ্যমে এদেশে শাসন ব্যবস্থাটাকে আরো কিভাবে দৃঢ়ভাবে কায়েম করা যায় তার জন্য তারা প্রস্তুত হচ্ছিল। সেটা কি, সেটা একটু আমরা দেখিনি যে কোম্পানি কিভাবে এখানে ব্রিটিশ শাসনকে আরো পাকাপোক্তভাবে স্থাপিত করা যায় তার জন্য তারা তৈরি হচ্ছিল। এখানে কিন্তু আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই 1857 সালের সৈনিকদের বিদ্রোহ যেভাবে গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছিল তার দ্বারা কিন্তু বলা যায় যে ব্রিটিশ শাসনের ভিত্তি কেঁপে উঠেছিল এবং তারা বাধ্য হয়েছিল পরবর্তী সময়ে তাদের কতগুলো শাসন পরিকল্পনাকে পরিবর্তিত করতে, তাদের শাসন ব্যবস্থার কতগুলো নিয়মকে কিন্তু তারা পরিবর্তিত করতে তারা বাধ্য হয়েছিল। ঠিক আছে, তাহলে তারা কি করলো, পরে কি হলো আমরা দেখি, এই বিদ্রোহের পরে কি হলো। পরে কি হলো, প্রথমেই তারা যেটা বললো যে দায়িত্বশীল শাসন ব্যবস্থা, বিষয়টা একটু বুঝে নিতে হবে যে এই দায়িত্বশীল শাসন ব্যবস্থা বিষয়টা কি। দায়িত্বশীল শাসন ব্যবস্থা তারা স্থাপনের জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠল, কারণ তারা বুঝেছিল যে এভাবে ভারতীয়দেরকে ভড়কে দিয়ে বা গণবিদ্রোহকে যদি আরো গণবিদ্রোহ হয় তাহলে কিন্তু তারা কোনো অবস্থাতেই এদেশে তাদের শাসন ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে না, তারা অপারগ হবে। এজন্য তারা একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্থাপনের চেষ্টা করলো এবং তখন পুরো শাসন ব্যবস্থাটা দায়িত্ব কোম্পানির কাছ থেকে, সেই কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি আমরা, কোম্পানির কাছ থেকে রানীর হাতে হস্তান্তরিত করা হলো। তোমরা জানো ইংল্যান্ডে তখন রানীর শাসন ছিল, তো কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সমগ্র শাসনভার মহারানীর হাতে অর্পণ করা হলো। এবং তখন আরো একটি বিষয় যে মূল শাসক হিসাবে যিনি এখানে আসতেন 5 বছর 7 বছরের জন্য, সেই গভর্নর জেনারেল, সেই পদটাকেও গভর্নর জেনারেলের পদটাকে তখন থেকে ভাইসরয় হিসেবে পরিগণিত করা হবে। এভাবে কতগুলো তারা শাসনতান্ত্রিক পরিবর্তন আনতে শুরু করলেন। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সৈনিকদের সংখ্যা কম করতে হবে, যে ভারতীয় সৈনিকদের সংখ্যা হ্রাস। এটা তারা বুঝে গিয়েছিলেন যে এই দেশে শাসন ব্যবস্থাকে
সঠিকভাবে কায়েম করতে হলে কিন্তু অবশ্যই ভারতীয় সৈনিকদের সংখ্যা এখানে কম রাখতে হবে এবং ব্রিটিশ সৈনিকদের সংখ্যা এখানে বেশি রাখতে হবে। তো স্বাভাবিকভাবেই তারা সেটা আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। সিপাহী বিদ্রোহের সময় তোমরা দেখেছো যে কিভাবে আরো প্রচুর সংখ্যক যে তাদের সৈনিক, ইংল্যান্ড থেকে সৈনিক আনতে তারা শুরু করেছিলেন। তো এই প্রক্রিয়াটা কিন্তু চলতে লাগলো এবং রেশিওটা কমিয়ে দেওয়া হলো, মানে ভারতীয় সৈনিকদের নিযুক্তি ব্রিটিশ সেনাবাহিনীতে কমিয়ে দেওয়া হলো। আরো একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে সকল অঞ্চলে বিদ্রোহ হয়েছিল, সেই ব্যারাকপুর বলো, মিরাট, দিল্লি, বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীদের নিযুক্তির সংখ্যা কম করে বরং অন্যান্য অঞ্চল থেকে, যেখানে যেসব মানে তারা অন্যান্য অঞ্চলের সৈনিকদেরকে তারা বিশ্বস্ত ভাবছিলেন, সেই অঞ্চলে যেমন গোর্খা, শিখ এবং পাঠান, এ সকল সৈনিকদের বেশি তারা প্রাধান্য দিচ্ছিলেন। অন্যান্য যে সকল অঞ্চলে বিদ্রোহ দেখা দিয়েছিল ওই সকল অঞ্চল থেকে ভারতীয় সৈনিকদের সেনাবাহিনীতে, ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্তি কম করে বরং গোর্খা, শিখ এবং পাঠান গোষ্ঠীভুক্তদের অধিকতর নিযুক্তি তারা পক্ষপাতিত্ব দেখিয়েছিলেন। পাশাপাশি আরেকটি জিনিস, তাদের একটি ধারণা সৃষ্টি হয়েছিল যে মুসলমানরা মানে এই বিদ্রোহের পেছনে মূলত জড়িত ছিল। সেই দ্বিতীয় বাহাদুর শাহই বলো বা অন্যান্য সৈনিকদের মধ্যে যারা ছিল, সেই মুসলমানরা এখানে একটি মানে প্রধানতর ভূমিকা নিয়েছিল। তাহলে তাদেরকে তারা সন্দেহের চোখে দেখছিলেন, মানে মুসলমানদেরকে তারা আর কোনোভাবেই তারা বিশ্বাস করছিলেন না। তাহলে এভাবে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তারা পরিবর্তন করছিলেন। আমরা যেটা বলছি যে শাসনতান্ত্রিক ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন কিন্তু তারা আনছিলেন। আরো একটি বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, সেই দত্তক পুত্রের বিষয়টি, যেটা তারা নাকচ করে দিয়েছিলেন, কিন্তু সেই বিষয়টিকে তারা এখন স্বীকৃতি দিলেন যে কোনো রাজা বা শাসকের যদি দত্তক পুত্র থাকে তাহলে তিনি উত্তরাধিকার সূত্রে সেই শাসনভার তিনি পাবেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে তারা কিন্তু তাদের রেসিডেন্ট স্থাপনের মাধ্যমে, মানে রাজসভায় রেসিডেন্ট স্থাপনের মাধ্যমে পুরো শাসন ব্যবস্থাটাকে তারা কন্ট্রোল করতে পারবেন, এই বিশ্বাস তাদের ছিল। তাহলে সেখানে দত্তক প্রদানের বিষয়ে তারা সম্মত হলেন যে এই বিষয়টি নিয়ে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাহলে দত্তক পুত্রর বিষয়টি তারা স্বীকৃতি দিলেন। পাশাপাশি দেশীয় জমিদারদের যে নিরাপত্তা, এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে দত্তক পুত্রের স্বীকৃতি দেওয়া হলো এবং জমিদারদের নিরাপত্তা বিষয়টি, জমিদারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিকেও তারা অত্যন্ত গুরুত্ব দিতে শুরু করলেন। কারণ তারা চাইছিলেন এমন একটি গোষ্ঠীকে তৈরি করা যারা তাদের প্রতি বিশ্বস্ত থাকবেন, ব্রিটিশ শাসকদের প্রতি বিশ্বস্ত থাকবেন। কারণ ভারতবর্ষ এত একটা বিশাল দেশ এবং এত বৈচিত্র্যপূর্ণ দেশ, এবং এখানে যদি এখানকার শাসকদেরকে তাদের করায়ত্ত করে, তাদের অধীনস্থ করে না রাখা যায় বা তাদের মাধ্যমে শাসন পরিচালনা করা না যায়, তাহলে কোনো অবস্থাতেই এই দেশে দীর্ঘদিন ধরে শাসনকাল পরিচালনা, মানে শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। এই বিষয়টি তারা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল যে এদেশের যারা স্থানীয় জমিদার, শাসক, তাদের মাধ্যমেই ভারতীয়দেরকে শাসন করতে হবে এবং এজন্যই তারা জমিদারদের অধিকতর সুযোগ সুবিধা দেওয়া বা তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছিলেন। তাহলে যাই হোক, আমরা যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম তার উপর কিছু প্রশ্ন আমরা এখন তৈরি করতে পারি। যেমন আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করছিলাম যে কোন কোন নীতির প্রণয়নের ফলে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। আমরা যদি প্রথমে এই প্রশ্নটা রাখি তাহলে কেমন হয়? যেমন প্রথমে আমরা বলতে হয় যে সত্য বিলোপ নীতি বা অধীনতামূলক মিত্রতা নীতি বা সূর্যাস্ত আইন, এই যে বিষয়গুলো, এগুলোর দ্বারা ভারতীয়দের মনে সকল স্তরের, কৃষক থেকে শুরু করে রাজন্যবর্গ, জমিদার, সকল স্তরের মানুষের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আমরা আলোচনা শুরুতেই যেটা দেখেছি। তাহলে এ সকল বৈষম্যমূলক আইনের মাধ্যমে ভারতীয়দের জনমনে যে ক্ষোভ সঞ্চার হয়েছিল তার বহিঃপ্রকাশ হল 1857-এর মহাবিদ্রোহ। আরো একটি বিষয়, তারা
যে দত্তক বিরোধী আইন প্রণয়ন করেছিলেন তার দ্বারা, যেমন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র নানা সাহেব বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যে বিষয়গুলো নিয়ে তাদের প্রচন্ড আপত্তি ছিল, তারা যে দাবি করেছিলেন তাদের দত্তক পুত্রের অধিকার স্বীকৃতি দেওয়া হোক, সেটা কিন্তু ব্রিটিশ সরকার সেটা মেনে নেয়নি এবং তার জন্য তারা মহাবিদ্রোহে নেতৃস্থানীয় ভূমিকা নিয়েছিলেন। নানা সাহেব এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ভূমিকা তোমাদের সবার এতক্ষণে জানা হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তাহলে সমস্যার সৃষ্টি হয়েছিল কোত্থেকে? সমস্যাটা কিন্তু সৃষ্টি হলো সেই দত্তক বিরোধী আইন থেকে, মানে দত্তক পুত্রের যে রাজ্য শাসনের অধিকার থাকবে না বা রাজার উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি পাবে না, তার থেকে কিন্তু সমস্যাটির সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময় আমরা দেখেছি একটি ঘটনা, যেটি হচ্ছে এনফিল্ড রাইফেল সম্পর্কিত ঘটনা। এটার উপরও সংক্ষিপ্ত টিকা থাকতে পারে যে এটা নিয়ে কিভাবে কোথায় প্রথম গন্ডগোলটা শুরু হয়েছিল। নিশ্চয় তোমাদের মনে আছে 9ই মে মিরাটের সেনা ছাউনিতে সেই এনফিল্ড রাইফেলকে নিয়ে যে গুজব ছড়ানো হয়েছিল তার কার্তুজ নিয়ে, যে কার্তুজে গরু এবং শুকরের যে চর্বি মেশানো রয়েছে, এই বিষয়টা নিয়ে সেনা ছাউনিতে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে এবং তার থেকেই বিভিন্ন অঞ্চলে, আরো যেমন ব্যারাকপুর থেকে শুরু করে লখনৌ, দিল্লি, বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে এনফিল্ড রাইফেলের ঘটনাটি এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হয় যেমন একটি বারুদ স্তূপে যেন মানে ম্যাচের কাঠি দিয়ে সেখানে আগুন লাগানো, এভাবে জিনিসটাকে নিতে হবে। তারপর সেখান থেকে দেখা যায় যে তারা 11ই মে দিল্লিতে সেনাবাহিনী গিয়ে পৌঁছলো। সেখানে দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বলে স্বীকার করে নিয়ে তার থেকে কর্মপ্রক্রিয়া যেগুলো নেওয়া, 1857 সালের বিদ্রোহটাকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের সেই নেতৃস্থানীয় দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের সম্রাট বলে ঘোষণা করা, এই যে ঘটনাগুলো, সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর কোথায় কোথায় কোন কোন নেতৃবৃন্দের মাধ্যমে বিদ্রোহ ছড়িয়ে পড়িয়েছিল সেটা আমরা দেখেছি, আলোচনা করেছি। এটার উপর অনেক সময় একটা ব্রড কোশ্চেন থাকে যে সিপাহী বিদ্রোহের ব্যাপকতা বা বিস্তৃতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখাও। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। তাহলে তোমরা কোন কোন নেতৃবৃন্দের নাম এখানে নেবে বা তারা কোথায় কিভাবে আন্দোলনটাকে বিস্তার করেছিলেন সেই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন আমরা নানা সাহেবের কথা বললাম, কানপুরে যিনি বিশেষভাবে বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা তোমাদের জানা হয়েছে এর মধ্যে। যিনি কুনওয়ার সিং ছিলেন, বিহারের যিনি জমিদার ছিলেন বখত খান। তো এমনভাবে বিভিন্ন নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে যে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিলেন এবং তাদের মধ্যে যে সংঘবদ্ধতা, যে সৈনিকরা যেভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তাদের দ্বারা, তাদের কথা আমরা অবশ্যই এখানে মনে রাখতে হবে। আরেকটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, যেটা তোমরা অবশ্যই তৈরি করবে, যে কোম্পানি কিভাবে ঘুরে দাঁড়ালো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহের বিরুদ্ধে কিভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল, সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা তারা কি করেছিল? প্রথমেই যে উদ্যোগটা তারা নিয়েছিল সেটা হলো যে ইংল্যান্ড থেকে অধিকতর ব্রিটিশ সৈনিক তারা আনয়ন করেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এত বড় মহাবিদ্রোহকে মানে এটাকে সামলাতে গেলে তাহলে অবশ্যই প্রচুর সংখ্যক ব্রিটিশ সৈনিকের প্রয়োজন রয়েছে, কারণ ভারতীয় সৈনিকরা যেভাবে তাদের বিরুদ্ধে লিপ্ত হয়েছে, তাহলে এখানে প্রচুর সংখ্যক ব্রিটিশ সৈনিকদের আনয়ন করতেই হবে। পাশাপাশি তারা দিল্লিকে দখল করলেন, লখনৌকে তারা দখল করে নিলেন, রানী লক্ষ্মীবাইয়ের কে দখল করে তার মৃত্যু হলো, নানা সাহেবের মৃত্যু হলো, তাতিয়া টোপির মৃত্যু হলো। তাদের এভাবে একে একে নেতৃবৃন্দকে তারা তাদের হত্যা করতে শুরু করলেন। এভাবে তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতি থেকে তারা বিদ্রোহকে তারা দমন করতে সমর্থ হলেন। কিন্তু এখানে যে জিনিসটি গুরুত্বপূর্ণ আমাদের সেটা মাথায় রাখতে হবে, বিদ্রোহ তো দমন হলো ঠিক আছে, কিন্তু তাদের কিছু প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে তারা বাধ্য হলেন। তারা বুঝতে পারলেন এরকম গণবিদ্রোহ ভবিষ্যতে হলে তখন কিন্তু আর কোনো অবস্থাতেই তাদের শাসন ব্যবস্থা এখানে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তো তারা কি কি পরিবর্তন আনলেন, যে এটাকে আফটার ম্যাথ বলা হয়, বা প্রশাসনিক ব্যবস্থাপনায় কি পরিবর্তন আনলেন তারা? প্রথমেই তারা যেটা ঠিক করলেন যে কোম্পানির হাত থেকে শাসন ব্যবস্থাটাকে রানীর হাতে হস্তান্তরিত করা এবং গভর্নর জেনারেলের যে পদ ছিল সেটাকে পরিবর্তন করে ভাইসরয় হিসেবে মানে পরিগণিত করা, এবং অবশ্যই ভারতীয় সৈনিকদের সংখ্যা এখানে কম করে ব্রিটিশ সৈনিকদের সংখ্যা বাড়ানো। বুঝতে পারছো আশা করি তোমরা বিষয়গুলো। তাহলে তোমরা যেভাবে এখানে যে কোম্পানি কিভাবে শাসন বিষয়ে, হ্যাঁ কেউ লাইনে আছো? হ্যালো, আমাদের সময় শেষ হয়ে এসেছে। হ্যালো 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 স্যার। হ্যাঁ স্যার, আমি রাজ্যের ভট্টাচার্য। বলো স্যার, আমার প্রশ্ন ছিল একটা। বলো বলো। ইংরেজ শাসকরা কি পদ্ধতিতে অযোধ্যার বিদ্রোহের জমিদারদের বসে ছিল
হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো। অযোধ্যাতে যেটা দেখানো হয়েছিল যে কুশাসনের অভিযোগ, কুশাসন মানে মিস গভর্নেন্স যাকে বলা হয়, মানে অযোধ্যার শাসক অযোধ্যার জনগণকে বা অযোধ্যা রাজ্যটাকে ভালোভাবে শাসন করতে পারছেন না, এই অভিযোগে সেটাকে দখল করে নিয়েছিলেন। আশা করি বুঝতে পারছো। আসলে কিন্তু এই অভিযোগটি সম্পূর্ণ অমূলক। পরবর্তী সময় দেখা গেছে যে আদৌ অযোধ্যার জনগণ তাদের শাসকের প্রতি অসন্তুষ্ট ছিলেন না, কিন্তু কোনো না কোনো অজুহাতে, যেমন সত্যবিলোপ নীতি বলো বা সেই বিভিন্ন ধরনের আইনের দ্বারা তারা তো কোনো না কোনো রাজ্যগুলিকে দখল করছিলেন, তো অযোধ্যাকেও সেভাবে তারা কুশাসনের অভিযোগে তারা দখল করে নেওয়ার একটা কায়দা করেছিলেন। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।